आज আমি ক্লাস 12 ইকোনমিক্স ক্লাসে ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম পড়াবো। আজ আমি এই চ্যাপ্টারের বাকি অংশটা তোমাদের পড়াবো। আগের ক্লাসে আমি তোমাদের কনসেপ্ট অফ ফুল এমপ্লয়মেন্ট পর্যন্ত পড়িয়েছিলাম। এখন দেখো উদ্বৃত্ত চাহিদা ও মুদ্রাস্ফীতিজনিত ফাঁক বলতে কি বোঝায়। পূর্ণ নিয়োগের আয়ের স্তরে যদি দেশের মোট ব্যয় জাতীয় আয়ের তুলনায় বেশি হয় তবে ওই অতিরিক্ত ব্যয় অর্থনীতিতে উদ্বৃত্ত চাহিদা সৃষ্টি করে। আমরা জানি যে ক্লোজ ইকোনমিতে বা বদ্ধ অর্থনীতিতে যেখানে আমদানি ও রপ্তানি বাণিজ্য অনুপস্থিত সেখানে সামগ্রিক ব্যয় ইকুয়াল টু কি সি প্লাস আই প্লাস জি, যা কি করে সামগ্রিক চাহিদাকে নির্দেশ করে, এবং সামগ্রিক আয় ওয়াই সেখানে দ্রব্য সেবাসমূহের সামগ্রিক যোগান নির্দেশ করে। এখন ই গ্রেটার দেন যদি আই হয় বা সি প্লাস আই প্লাস জি গ্রেটার দেন ওয়াই হয় তাহলে কি হবে, যে কি বোঝায় যে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা বেশি, তাই তো। দেখো আমি এখানে একটি ছবি এঁকেছি, সেখানে জাতীয় ভারসাম্য জাতীয় আয় হলো ওয়াই ই, কারণ এই আয় স্তরে ইকুয়াল টু ওয়াই হয়েছে, এই আয় স্তরে ইকুয়াল টু ওয়াই হয়েছে। এবার ধরো যে পূর্ণ নিয়োগের স্তরে জাতীয় আয় হলো ওয়াই এফ। এবার পূর্ণ নিয়োগ আয় স্তরে কি দেখাচ্ছে, ই ইকুয়াল টু সি প্লাস আই জি, মোট ব্যয়ের তুলনায় এবি পরিমাণ বেশি হয়েছে। দেখো এবি পরিমাণ বেশি হয়েছে, ফলে পূর্ণ নিয়োগের আয় স্তরে একটি উদ্বৃত্ত চাহিদা বা এক্সেস ডিমান্ড সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদ কেইন্স এই অবস্থাকেই অর্থনীতিতে মুদ্রাস্ফীতিজনিত ফাঁক বলেছেন। এবার মুদ্রাস্ফীতি কাকে বলে দেখো, মুদ্রাস্ফীতি কাকে বলে বা হোয়াট ইজ ইনফ্লেশন। অধ্যাপক ক্রাউথারের মতে মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমেই হ্রাস পায়, অর্থাৎ দ্রব্য মূল্য ক্রমেই বৃদ্ধি পায়। আবার কুলবার্নের মতে মুদ্রাস্ফীতি এমন একটি পরিস্থিতি যেখানে প্রচুর পরিমাণ মুদ্রা অপেক্ষাকৃত স্বল্প পরিমাণ দ্রব্যের পিছু ধাওয়া করে। অধ্যাপক পিগুর মতে যখন উৎপাদনশীল কাজের তুলনায় আর্থিক আয় বেশি হারে বৃদ্ধি পায় তখনই মুদ্রাস্ফীতি দেখা দেয়। অর্থাৎ মুদ্রাস্ফীতির অনেকগুলো সংজ্ঞা আছে, কিন্তু এর মধ্যে আমরা কোন সংজ্ঞাকে গ্রাহ্য করব বা গ্রহণ করব, তখন বলা যায় যে সাধারণ দাম স্তরের ক্রমাগত বৃদ্ধির প্রবণতাই হলো কি মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন ইজ দ্য টেন্ডেন্সি টুয়ার্ডস এ কন্টিনিউয়াস রেইজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল। অর্থাৎ কোনো দেশে যখন বিভিন্ন দ্রব্য ও সেবার দাম ক্রমাগত বাড়তে থাকে তাকেই আমরা মুদ্রাস্ফীতির অবস্থা বলি। ধ্রুপদী অর্থনীতিবিদদের মতে যে পূর্ণ নিয়োগের উৎপাদন স্তরে অর্থের পরিমাণ যদি বৃদ্ধি পায় তবে তার সমান অনুপাতে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। অর্থের পরিমাণ বৃদ্ধি পেলেই যে সবসময় দাম স্তর বৃদ্ধি পাবে তার কোনো নিশ্চয়তা নেই, সেটি দ্রব্য সামগ্রীর সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের উপর নির্ভর করে। ব্রিটিশ অর্থনীতিবিদ কেইন্সের মতে পূর্ণ নিয়োগের স্তরে যদি সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের তুলনায় বেশি হয় তবে এই মুদ্রাস্ফীতির উদ্ভব হয়। অর্থাৎ পূর্ণ নিয়োগের স্তরে উৎপাদন যখন সর্বোচ্চ সীমায় এসে পৌঁছয় তখন দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেলেও যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না, যার ফলে উদ্বৃত্ত চাহিদার সৃষ্টি হয় এবং দাম স্তর বৃদ্ধি পায়। দেশে গুটি কয়েক পণ্যের দাম বৃদ্ধি পেলে তাকে সাধারণত মুদ্রাস্ফীতি বলা হয় না। আবার দাম স্তর বৃদ্ধি যদি সাময়িক হয় সেটাও মুদ্রাস্ফীতি নয়, যেমন হঠাৎ করে কোনো দাম স্তর বেড়ে গেলে বা অল্প দিনের মধ্যে তা নেমে গেলে সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো না। দাম স্তরের ক্রমাগত বৃদ্ধিকেই
মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলা হয়। এই মুদ্রাস্ফীতি দুরকম হয়। এক হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিমান্ড পুল ইনফ্লেশন, আর 2 নম্বর হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা কস্ট পুশ ইনফ্লেশন। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? আধুনিক অর্থনীতিবিদরা মনে করেন যে দ্রব্য ও সেবা কর্মের বাজারে পণ্য নিয়োগের স্তরে উদ্বৃত্ত চাহিদার সৃষ্টির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। একে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। আধুনিক অর্থনীতিবিদদের মতে আধুনিক অর্থনীতিবিদদের মধ্যে কেইন্স এই প্রথম এই মুদ্রাস্ফীতি ধারণা দিয়েছিলেন। তার মতে যে পণ্য নিয়োগের স্তরে দ্রব্যের বাজারে যে কোনো কারণে চাহিদা বৃদ্ধি পেলে উদ্বৃত্ত চাহিদার সৃষ্টি হয়, ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। একে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণগুলি কি কি? প্রথম কারণ হলো সরকারি ব্যয় বৃদ্ধি, ইনক্রিজ ইন পাবলিক এক্সপেন্ডিচার। যে কোনো আধুনিক অর্থনীতিতে সরকারি ব্যয় দেশের সামগ্রিক ব্যয়ের একটি অন্যতম অংশ। অর্থনীতিতে এই মোট ব্যয় সামগ্রিক চাহিদাকে নির্ধারণ করে, সুতরাং সরকারি ব্যয় বাড়লে সামগ্রিক চাহিদাও বাড়ে। সাম্প্রতিককালে পরিসংখ্যান যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে অধিকাংশ উন্নয়নশীল দেশগুলিতে সরকারি ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যেমন ভারতে প্রথম পরিকল্পনার সময়কাল থেকে সরকারি ব্যয়ের পরিমাণ দ্রুত গতিতে বেড়ে চলেছে। এছাড়া সরকারি ব্যয়ে রাজস্ব ব্যয়ের অংশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার সাথে সামঞ্জস্য রেখে ভোগ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধি পায়নি। এর ফলে সামগ্রিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। দ্বিতীয় কারণ হলো ঘাটতি অর্থসংস্থান বা ডেফিসিট ফিনান্স। সরকারি ব্যয় যখন সরকারি আয় অপেক্ষা বেশি হয় তখন সরকারকে ঘাটতি ব্যয় প্রক্রিয়ার মাধ্যমে তা পূরণ করতে হয়। এই ঘাটতি ব্যয়ের মাধ্যমে অর্থসংস্থান অনেক উপায় করা যায়। কি বললাম? এই ঘাটতি ব্যয়ের মাধ্যমে অর্থসংস্থান অনেক উপায় করা যায়, যেমন কর বৃদ্ধি, সরকার পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ, নতুন নোট ছাপানো ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে অর্থসংস্থান করা যায়। কর বৃদ্ধির মাধ্যমে অর্থসংস্থান করতে পারলে সমস্যার তীব্রতা অনেক কম হয়, কারণ সেক্ষেত্রে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, ফলে সামগ্রিক চাহিদাও কম থাকে। কিন্তু বাস্তবে দেখা যায় যে সরকারি ব্যয়ের পরিমাণ এত বেশি যা কর বৃদ্ধির মাধ্যমে সংগৃহীত অর্থকে ছাপিয়ে যায়। কাজেই সরকারকে অতিরিক্ত অর্থসংস্থানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করতে হয়, নতুবা নোট ছাপাতে হয়। উভয় ক্ষেত্রেই অর্থের যোগান বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। পরের কারণ হচ্ছে অর্থের প্রচলন বেগ বৃদ্ধি, ইনক্রিজড ভেলোসিটি অফ সার্কুলেশন। সামগ্রিক অর্থনীতিতে অর্থের মোট ব্যবহার বলতে বোঝায় দেশে মোট অর্থের পরিমাণ এবং অর্থের গড় প্রচলন বেগের গুণফল। অর্থের প্রচলন বেগ বলতে একটি নির্দিষ্ট সময়কালে অর্থ যতবার হাত বদল করে তা বোঝায়। বাণিজ্য চক্রের সমৃদ্ধির স্তরে বাণিজ্যিক লেনদেন দ্রুত গতিতে বৃদ্ধি পায়, এর ফলে অর্থের গড় প্রচলন বেগ বৃদ্ধি পায়। সুতরাং মোট অর্থের ব্যবহার এবং বিভিন্ন দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, ফলে দাম স্তরের বৃদ্ধি ঘটে। তাই অর্থের প্রচলন বেগ বৃদ্ধি মুদ্রাস্ফীতির অন্যতম একটি কারণ। তার পরের পয়েন্ট কি আছে দেখো, যে যুদ্ধে ব্যয় নির্ভর, ওয়ার এক্সপেন্সেস। দেশে কখনো কোনো কারণে যুদ্ধ শুরু হলে অর্থনীতিতে সংকট দেখা দেয়। এই সময় অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। এই সংকটকালীন অবস্থায় খুব অল্প সময়ের মধ্যে নোট ছাপানো ছাড়া অন্য কোনো উপায়ে সরকারের পক্ষে অতিরিক্ত অর্থ সংগ্রহ করা সম্ভব হয় না, ফলে অর্থের যোগান ভীষণভাবে বেড়ে যায়।
দাম স্তর ঊর্ধ্বমুখী হয় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। আরেকটি কারণ বা শেষ কারণ হচ্ছে কি, জনসংখ্যা বৃদ্ধি, ইনক্রিজ ইন পপুলেশন। জনসংখ্যার বৃদ্ধি নিশ্চিতভাবে সামগ্রিক চাহিদার পরিমাণে বৃদ্ধি ঘটায়। সেক্ষেত্রে দেশের দ্রব্য ও সেবার যোগান যদি অতিরিক্ত চাহিদা পূরণ করতে না পারে, তাহলে বাড়তি চাহিদার উপস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই ধরনের মুদ্রাস্ফীতিকে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। তাহলে আমরা জানলাম যে চাহিদাজনিত মুদ্রাস্ফীতির কারণগুলো কি কি। এবার আমি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করব, যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি বা হোয়াট ইজ কস্ট পুশ ইনফ্লেশন। উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পায়। তার ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হয় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা কস্ট পুশ ইনফ্লেশন। ধরো উৎপাদন ক্ষেত্রে পরিবর্তনশীল উপাদান হিসেবে শুধুমাত্র শ্রমই ব্যবহৃত হয়। সেক্ষেত্রে সমগ্র অর্থনীতিতে শ্রমের মজুরির হার বৃদ্ধির ফলে সামগ্রিক উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। শ্রমের বাজারে অতিরিক্ত চাহিদার প্রভাবে যদি মজুরির হার বৃদ্ধি পায়, তাহলে তাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয় না। কারণ শ্রমের চাহিদা হলো শ্রমের চাহিদা হলো উদ্ভূত চাহিদা। এই চাহিদা সরাসরি সৃষ্টি হয় না। শ্রমের সহায়তায় উৎপাদিত দ্রব্যসমূহের চাহিদা বৃদ্ধি পেলে তবেই শ্রমের চাহিদা বৃদ্ধি পায়। কাজেই দ্রব্যের বাজারে অতিরিক্ত চাহিদার কারণেই শ্রমের বাজারে অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়। সুতরাং বিশুদ্ধ ব্যয়জনিত মুদ্রাস্ফীতি আমরা তাকেই বলবো যেখানে মজুরি বৃদ্ধি শ্রমের বাজারে বা দ্রব্যের বাজারে অতিরিক্ত চাহিদার প্রভাব ছাড়া অন্য কোনো কারণে হয় বা হয়ে থাকে। অর্থাৎ যদি আমরা অনুমান করি যে মজুরির হার বাজারের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে নির্ধারিত হয় না, তাহলেই কেবল ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তত্ত্বটি কি হয়, খাড়া হয় বা প্রাসঙ্গিক হয়। এখন যদি আমরা শ্রমিক সংঘ স্বতন্ত্র ভূমিকার কথা ধরি, তবে মজুরির হার শ্রমের বাজারে অতিরিক্ত চাহিদার প্রভাব ছাড়াই বৃদ্ধি পেতে পারে। কারণ কারবারি সংস্থার মালিককে অনেক সময় শ্রমিক সংঘের চাপে মজুরি বৃদ্ধি করতে হয়। সুতরাং মজুরির হার যদি বাজার নির্ধারিত না হয়, শ্রমিক সংঘের চাপে দ্বারা নির্ধারিত হয়, সেক্ষেত্রে মজুরি বৃদ্ধির মাধ্যমে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হয় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা কস্ট পুশ ইনফ্লেশন। এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কয়েকটি ধাপে হয়। সেই ধাপগুলো কি কি? যে প্রথম হচ্ছে শ্রমের বাজারে অতিরিক্ত চাহিদার অনুপস্থিতিতে স্বয়ংভূত মজুরি বৃদ্ধি পায়। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে দ্রব্যের বাজারেও যেন অতিরিক্ত চাহিদা না থাকে। দ্বিতীয় ধাপ হলো শ্রমের মজুরি বৃদ্ধির ফল হিসেবে কি হয়, উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং তার ফলে দ্রব্যের বাজারে যোগানের পরিবর্তন হয়। তৃতীয় ধাপ, যোগানের পরিবর্তনের ফলে দ্রব্যের বাজারে অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়। এইভাবে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির উদ্ভব হয়। তাহলে আমরা দেখলাম যে শ্রমিক সংঘের চাপে মজুরি বৃদ্ধির দ্বারাই এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির উদ্ভব হয়। এছাড়াও বাজারে অলিগোপলি বা প্রায় একচেটিয়া ক্ষমতা সম্পন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক মুনাফা বৃদ্ধির কারণেও এই ধরনের মুদ্রাস্ফীতি বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। এবার দেখি যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য কী।
যে তত্ত্বগত দিক থেকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য করা গেলেও বাস্তবে এদের মধ্যে পার্থক্য নির্দেশ করা খুবই কঠিন। এক কথায় বলতে পারি যে মজুরি দামে চক্রাকার আবর্তন এই উভয় প্রকার মুদ্রাস্ফীতির সাধারণ বৈশিষ্ট্য। এদের মধ্যে পার্থক্যগুলো কি? যে প্রথম পার্থক্য হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে প্রধান পার্থক্য হলো যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দাম ও মজুরি উভয়ই উভয়ই বাজার শক্তির মাধ্যমে নির্ধারিত হয়। মানে দামও বাজার শক্তির মাধ্যমে নির্ধারিত হয়, মজুরিও বাজার শক্তির মাধ্যমে নির্ধারিত হয়। কিন্তু ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দ্রব্যমূল্য ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দ্রব্যমূল্য বাজার শক্তির মাধ্যমে নির্ধারিত হলেও মজুরি বাজার শক্তির মাধ্যমে নির্ধারিত হয় না। তাহলে প্রথম পার্থক্য কি জানলাম? যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দাম ও মজুরি উভয়ই বাজার শক্তির মাধ্যমে নির্ধারিত হয়, কিন্তু ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দ্রব্যমূল্য বাজার শক্তির মাধ্যমে নির্ধারিত হলেও মজুরি বাজার শক্তির মাধ্যমে নির্ধারিত হয় না। দ্বিতীয় পার্থক্য হলো যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কার্যকরণ সম্পর্কটি কি? যে প্রথমে সামগ্রিক চাহিদা বৃদ্ধির জন্য দাম বৃদ্ধি পায়, এই দাম বৃদ্ধির ফলে পরবর্তী পর্যায়ে মজুরি বৃদ্ধি পায়। অন্যদিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কার্যকরণ সম্পর্কটি সম্পূর্ণ বিপরীত। এক্ষেত্রে মজুরি হার প্রথম বৃদ্ধি পায়, তারপর দাম বৃদ্ধি পায়, অর্থাৎ মজুরি দামে বৃদ্ধির চক্রাকার প্রবাহটি চলতে থাকে। যদি দাম ও মজুরির মধ্যে কোনটি আগে বৃদ্ধি পেয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যেত, তাহলে খুব সহজেই বলা যেত যে উদ্ভূত মুদ্রাস্ফীতি চাহিদাজনিত না ব্যয় বৃদ্ধিজনিত। 3 নম্বর পার্থক্য কি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দ্রব্যের বাজারে অতিরিক্ত চাহিদার প্রভাবে দাম বৃদ্ধি পায় এবং শ্রমের বাজারে অতিরিক্ত চাহিদার প্রভাবে মজুরি বৃদ্ধি পায়। শ্রমের বাজারে অতিরিক্ত চাহিদাকে বলা হয় উদ্ভূত চাহিদা। উপাদানগুলির সহায়তায় উৎপাদিত দ্রব্যসমূহের চাহিদার বৃদ্ধির ফলে এই চাহিদার সৃষ্টি হয়। অন্যদিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে শ্রমের বাজারে অতিরিক্ত চাহিদার প্রভাব ছাড়াই স্বাধীনভাবে মজুরি বৃদ্ধি পায়, কিন্তু দ্রব্যের বাজারে অতিরিক্ত চাহিদার প্রভাবেই দাম বৃদ্ধি ঘটে। চতুর্থ পার্থক্য হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দেশে পণ্য নিয়োগের অবস্থা রয়েছে ধরে নেওয়া হয়। এই অবস্থায় দ্রব্যের বাজারে অতিরিক্ত চাহিদা থাকলে তা পূরণ করার জন্য যোগানের বৃদ্ধি সম্ভব হয় না। তার ফলে দ্রব্যের বাজারে বাড়তি চাহিদার জন্য দাম বৃদ্ধি পায়, কিন্তু ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে পণ্য নিয়োগের অবস্থা অনুমান করা হয় না। পণ্য নিয়োগের আগেই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা যায়। খুব সহজভাবে বলতে পারি যে পণ্য নিয়োগের অবস্থায় দাম স্তর বাড়লে তাকে আমরা চাহিদাজনিত মুদ্রাস্ফীতি বলি, তবে পণ্য নিয়োগের আগে দাম স্তর বাড়লে তাকে আমরা কি বলি? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। পঞ্চম বা শেষ পার্থক্য হলো কি? যে এই দুই প্রকার মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণের দিক থেকেও নীতিগত কিছু পার্থক্য আছে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের আর্থিক ও রাজস্ব নীতি বিশেষ ভূমিকা পালন করে, কিন্তু ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের আর্থিক ও রাজস্ব নীতির বিশেষ কোনো ভূমিকা থাকে না। মজুরির ঊর্ধ্বসীমা নির্ধারণ, একচেটিয়া ব্যবসার উপর নিয়ন্ত্রণ বিধি আরোপ ইত্যাদি দ্বারা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হয়। এই চ্যাপ্টারটি এখানেই শেষ হয়ে গেল। এই চ্যাপ্টার থেকে তোমাদের MCQ টাইপের কোশ্চেন আসবে।
সুতরাং এই চ্যাপ্টারটি তোমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এখান থেকে বড় প্রশ্ন উত্তর করার দরকার নেই, কিন্তু চ্যাপ্টারটি খুব ভালো করে প্রতিটা লাইন খুঁটিয়ে তোমরা পড়বে, খুব ভালো করে পড়বে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ হলো।